এই মেয়েটার কথাটা আপনারা শুনেন, তারপর আমি কিছু কথা বলতেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি যদি ভুল না করে থাকি উনি হচ্ছে আমাদের ক্রিয়া উপদেষ্টা। উনি কি করেছে, দেশের বাইরে যাওয়ার সময় এয়ারপোর্টে বন্দুকের ম্যাগাজিন সহ উনি ধরা পড়েছে, ঠিক আছে, বা ওনাকে আটকানো হয়েছে। কেন ওনাকে বন্দুকের ম্যাগাজিন সহ আটকানো হলো? যখন ওনাকে প্রশ্ন করা হলো তখন আমরা তেমন কোনো উত্তর সাথে সাথে পাইনি। আমাদের সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে নিউজ করা হয়, ফুটেজ সহ এটার আপলোড করা হয়। আপলোড করার 1 ঘন্টাও আমাদের নিউজটা ফেসবুকেও ছিল না, কোনো টিভি চ্যানেলেও ছিল না। উনি এত বড় হেডেমদার কিভাবে হলো? আমি তো বলবো উনি ফেসিবাদ থেকেও বেশি ক্ষমতাশালী। উনি 1 ঘন্টাও থাকেনি, উনি খবরটা সরিয়ে ফেলেছে। তারপর বাংলাদেশের মানুষ কিছুটা অবিশ্বাসী করছিল যে হয়তো বা খবরটা মিথ্যা, কিন্তু তখনই কি হলো, গোড়ায় গলদ দেখা দিল। উনি নিজেই নিজের পার্সোনাল প্রোফাইল থেকে পোস্ট করেছে যে আমার নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিরাপত্তার যখন আমার সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকে না তখন এটা আমি ব্যবহার করি। তো আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে 27 বছর বয়সে আপনি একটা মানে পার্সোনাল বন্দুক ইউজ করতে পারেন? আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে 30 বছরের আগে আপনি কোনো লাইসেন্সকৃত বন্দুক আপনার কাছে রাখতে পারবেন না। এছাড়াও আমাদের নিয়ম আছে যে বিগত 3 বছর যাবৎ আপনি যদি কর দিয়ে থাকেন 3 লক্ষ টাকা করে, তারপর আপনাকে লাইসেন্স দেওয়া হবে। তো 3 বছর আগে যদি আমরা একটু ফিরে যাই, উনি ছিল সাধারণ জনতা, উনি ছিল সাধারণ ছাত্র, এবং উনি ছিল খুবই খুবই দরিদ্র পরিবারের সন্তান, যারা আমাদেরকে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে আমাদের রক্ত গরম করে দিত এমন বক্তব্য দিয়ে যে আমি সাধারণ ঘর থেকে উঠে আসছি, আমরা খাইতে পারি না, আমরা টিউশনি করে চলতেছি, এমন বক্তব্য দিয়ে ওনারা আমাদের ব্রেনটাকে ওয়াশ করেছে, আমাদের জেনজির ব্রেনটাকে ওয়াশ করেছে। সেই জায়গা থেকে আজকে ওরা বলতেছে যে আমি একটা লাইসেন্স করতেই পারি। আপনারা চাইলে আপনাদের নিরাপত্তার অভাব হলে আপনারাও করতে পারেন। বাংলাদেশ কি মগের মূল্য হয়ে গেল? আর ওনাকে দিছেই কে লাইসেন্সটা? আর উনি একটা সাধারণ স্টুডেন্ট ছিল, উনি সাধারণ জনতা ছিল। কই, আমি তো বন্দুক চালাইতে পারি না। উনি কখন শিখলো বন্দুক চালানো? উনি যদি সন্ত্রাসী না হয়ে থাকে, ওনাদের যদি কোনো প্ল্যানিংই না থাকে যে আমরা ভবিষ্যতে রাজনৈতিক দল গড়ব, তাহলে উনি কিভাবে শিখলো? তারপর ওরা আমাদের বাঙালির আবেগটা নিয়ে খেলা করতেছে। কিভাবে বাঙালির আবেগটা নিয়ে খেলা করতেছে দেখেন, ওনারা বলছে যে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ব, কিন্তু 2-3 মাসের মধ্যে তো আমরা কোনো গার্ডিয়ান পাচ্ছি না, তাই আমরা মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারকে আমরা বসিয়েছি। সেই জায়গা থেকে ওনারা আজকে 3 মাসের বদলে আমরা 3 মাস 9 মাস অতিক্রম করে আজকে 1 বছর অতিক্রম হয়ে গেছে। কেন 1 বছর অতিক্রম হবে? আপনাদের সাথে আমরা কেন আপনাদের মতে একমত হয়ে যুদ্ধ নেমেছি? কারণ আমরা ভোট দেওয়ার অধিকার গত 15 বছরেও পাইনি। তো 1 বছরে আপনারা এই পরিবর্তনটাই আমাদের বাংলাদেশে করতেন যে 1 বছরে আমরা সবাই, আমার মতো বয়সী থেকে শুরু করে 18 বছর থেকে শুরু করে আমার মতো বয়সী, আমার বাবা মামা চাচা জ্যাঠা সবাই আমরা ভোট দিতে পারছি। আমরা আপনাদেরকে আজীবন মনে রাখতাম। আজকে আপনারা এনসিপি দেশ কি বলে এটাকে, দল গঠন করেছেন, আমার এই দলের নামও মনে থাকে না, এই দল গঠন করেছেন। আপনারা কি করেন, সার্জিস আলম কি করেছে, 104-5টা বড় বড় গাড়ি নিয়ে ওনার এলাকায় গিয়েছে। কেন আপনি 104-5টা গাড়ি নিয়ে যাবেন? তখন সে একটা টক শোতে উত্তর দিয়েছে যে এখানে বেশি খরচ হয়নি, এখানে মাত্র 3 থেকে 4 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যদি মানবিক নেতা হইতে চাইতেন, আপনি যদি সত্যিকারের রাজনীতি করতে চাইতেন, রাজনীতি মানে কিন্তু দুর্নীতি না। আমাদের বাংলাদেশের রাজনীতির চেয়ারে বসলেই মানুষ দুর্নীতি করে। কেন? রাজনীতি যদি দুর্নীতি হতো তাহলে তো আমরা আপনাদের সাথে জুলাই আন্দোলন করতাম না, আমরা রক্ত দিতাম না। সেই জায়গা থেকে আপনি এই 4-5 লাখ টাকা আমাদের যেই গরিব দুস্থ পরিবারগুলো আছে, যারা দিন এনে দিন খায়, যারা ভাত খাইতে ভাত পায় না, তাদের মাঝখানে বিলাই দিতেন। আপনি বলতেছেন যে এটা কোনো সরকারের টাকা না, এটা কোনো শিল্পপতির টাকা না, এটা আমার নিজস্ব বাপদাদার টাকা। উনি বলতেছে যে ওনার অঞ্চল থেকে যদি উনি এমপি ইলেকশন করে তাহলে যেইটুকু 3-4 লাখ টাকা লাগতে পারে, সর্বনিম্ন 3-4 লাখ টাকা, শুধু কোনো যদি 3-4 কোটি টাকা, 3-4 কোটি টাকা যদি কোনো কালো টাকা না উনি বিলায়, তাহলে মাত্র 3-4 কোটি টাকা দিয়ে উনি এমপি ইলেকশন করতে পারবে। তাহলে আমার প্রশ্ন হলো, উনি বলতেছে যে 3-4 কোটি টাকা সাপোর্ট দেওয়ার জন্য ওনার পরিবারই যথেষ্ট। সেই জায়গা থেকে আমার প্রশ্ন হলো, যখন জুলাইয়ের আন্দোলন করতেন আপনাদের একটা জুতা আমরা 1 মাস দেখেছি, আপনাদের একটা শার্ট পরা আমরা 1 মাস দেখেছি। আপনারা নিজেরা এসে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন যে আমরা খুবই নর্মাল পরিবারের, আমরা খুবই সাধারণ জনগণ। সেই জায়গা থেকে আপনারা এখন বংশগত নবাব হয়ে গেলেন, আপনারা বংশগত জমিদার হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? নাহিদ ভাইয়া রংপুরে একটি স্লোগান করেছে। রংপুরের স্লোগানটা এমন ছিল যে কোনো দল আছে নাকি, আবু সাইদের কোনো দল আছে নাকি।
উনি বলতেছে তখন ওনার সাঙ্গপাঙ্গরা স্লোগান দিচ্ছে যে এনসিপির সাথে আমাদের বাংলাদেশের যত ফেসিবাদ সরকার ছিল বা যত দল ছিল যারা ছিনতাই লুটপাট করতে, এদের কোনো ডিফারেন্ট আমি দেখতে পারি না। কারণ আমাদের ফেসবুকে ঢুকলে দেখা যায় যে এনসিপির অমুক সদস্যের ছোট ভাই সে হচ্ছে চাঁদাবাজি করতেছে, অমুক সদস্যের বড় ভাই সে হচ্ছে ডাক দিয়ে এনে ছিনতাই করতেছে, ব্যবসায়ীদেরকে থাপড়াইতেছে। তাইলে এটা কোন ধরনের পরিবর্তন হলো? কোনো পরিবর্তনই হলো না। তারপরে আসি আমাদের যেই মাননীয় উপদেষ্টা আছে এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, তারা 1 বছরে কোনো প্রকার প্রকল্পও হাতে নেয়নি, কোনো প্রকার প্রকল্পের বাস্তবায়নও করেনি। ওনারা কি করেছে, ওনারা যখন এয়ারপোর্ট দিয়ে যায়, তারপর আসি আমাদের কোনো ইমপ্রুভই হয় নাই। তারপর হচ্ছে আমাদের